এটা কি পুরোপুরি বাতিল করে দেওয়ার কোনো রকম সম্ভাবনা কি রয়েছে? মানে যেহেতু আপনি যেরকম বললেন যে কোনো মামলা বা কোনো আইন নিয়ে যদি সুপ্রিম কোর্ট এটা বুঝতে পারে যে এটার একটা সাংবিধানিক কিছু একটা পরিস্থিতি তৈরি হতে পারে, সাংবিধানিক কোনো সংকট তৈরি হলেও হতে পারে, তো সেক্ষেত্রে এই ধরনের মামলা সুপ্রিম কোর্ট নিতেই পারে। কিন্তু আমার এবারে প্রশ্ন, যেটা সবাই বিশেষত এই বিষয়টা নিয়ে খুব আলোচনা, আপনি জানেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি বলেছেন এই আইনকে আমরা রাজ্যে লাগু হতে দেব না। এরকম বিরোধী বিভিন্ন রাজ্যও কিন্তু একই রকম মত পোষণ করছে। আমার বক্তব্য হচ্ছে এই আইনটা, যে আইনটা পাশ হয়ে গিয়েছে, সুপ্রিম কোর্ট কি এই আইনটাকে পুরোপুরি বাতিল করে দিতে পারে? এই বিষয়টা একটু স্পেসিফিকভাবে বোঝাবেন। বাতিল করে দিতে পারে মানে একটা উত্তর তো দিয়ে দিয়েছি যে বাতিল করার ক্ষমতা আছে কিনা। মানে আপনার বক্তব্য যে বাতিল করার মতন মেরিট আছে কিনা। আমি এক্স্যাক্টলি, খুব সুন্দর প্রশ্নটা, আমি এটার উত্তর আপনাকে আমি দেবার চেষ্টা করছি। তার সঙ্গে আমি একটা কথা শুধু এটা বলে শুরু করব যে আমরা 150 কোটির দেশ, কিন্তু সেই 150 কোটির দেশের সুপ্রিম কোর্টে এমন একটা জিনিস নিয়ে সময় নষ্ট হচ্ছে যে জিনিসটা শুধু একটা সেক্টরের, একটা স্পেসিফিক রিলিজিয়নের জন্য। আমার মনে হয় আমাদের অনেক বেশি ইস্যু আছে। এবার আপনার প্রশ্নটাই চলে আসি, সেটা হচ্ছে আমাদের সংবিধান প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালকে হিউম্যান রাইটস প্রোভাইড করে, যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের একটা হিউম্যান রাইটস আছে, এবং প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সমষ্টিগতভাবে যখন কোনো একটা আইডিওলজিতে বিলিভ রাখে, হিন্দুইজম, ইসলামিজম, খ্রিস্টানিজম অর এথিস্ট, বলছে তাদের সেই জয়েন্টলি অর সেভারেলি তাদের যে থিঙ্কিংটা সেটাকেও রেসপেক্ট করতে হবে। দ্যাট ইজ পার্ট অফ হিউম্যান রাইটস। এবং সংবিধান আমাদের বলছে যে যে কোনো ধর্মের তাদের নিজস্ব প্র্যাকটিস, কালচার তাদের চালিয়ে যাবার অধিকার আছে, যেটা মিশনারিজে আছে, আর্টিকেল 15 মিশনারিজে আছে, ইসলাম মুসলিমদের জন্য আছে, হিন্দুদের জন্য আছে, এবং অন্য ধর্মেও আছে। তার মধ্যে আমাদের ভারতীয় সংবিধানে মাইনরিটিদের জন্য আলাদা একটা পোরশন রয়েছে, যেখানে বলছে মাইনরিটিজরা তাদের পারফরমেন্স গুলো, অবভিয়াসলি মেজরিটি তো পারবেই, মাইনরিটিও তাদের রিলিজিয়াস পারফরমেন্স গুলো এবং তাদের রিলিজিয়াস ওয়ার্শিপ তাদের নিজেদের মতন করে কন্ট্রোল করবে। এটা একদম বেসিক সংবিধান। তো এই সংবিধান থেকে, যেটা কালকে জাস্টিস খান্না একটা প্রশ্ন করেছিলেন, যে একজন ধরুন নামাজ পড়তে যাচ্ছে, সে কিন্তু সাধুর বা পুরোহিতের পিছনে পড়বে না, বা কেউ যখন পুজো করবে সে কিন্তু মৌলবীর পিছনে পুজো করবে না। তার অধিকার আছে সে পুজোটা পুরোহিতের সঙ্গে করবে, এর অধিকার আছে নামাজটা মৌলবীর পিছনে করবে। এবার একে যদি বলা হয় তুমি পুজোটা মৌলবীর সঙ্গে করো, মৌলবীকে সামনে নিয়ে, সেটা বলা যাবে না, সংবিধানে বলা রয়েছে। তো সম্ভবত ওই স্পেসিফিক রিলিজিয়ান গোষ্ঠীর, হিন্দু, মুসলিম, খ্রিস্টান যেই হোক, তাদের সম্পত্তির রক্ষা করা বা তাদের সম্পত্তির লালন পালন বা তাদের সম্পত্তির দেখভাল, ভালো হোক খারাপ হোক, অবভিয়াসলি স্টেট একটা মনিটর করতেই পারে, সেই জন্য মাইনরিটি একটা দপ্তর পর্যন্ত থাকে। কিন্তু ওটার মানে আপনার অফিস ঠিক চলছে কি চলছে না, সেটা একটা আপনার অবশ্যই একটা অথরিটি দেখতে পারে আইন কানুন মানছেন কিনা, কিন্তু আপনার অফিসের ভিতরের ইন্টারনাল আপনার যে কর্মকাণ্ড, সেটা আপনারই চুজ করার অধিকার আছে, আপনি কাদেরকে নিয়ে করবেন। এই জায়গাটাতে আমার হাম্বল আন্ডারস্ট্যান্ডিং এটাই মনে হয় যে অবভিয়াসলি এই লটার কিছু ফ্লজ আছে। যেমন একটা কথা বারবার আমার মাথায় আসছে, ওয়াকআপ প্রপার্টি কিন্তু মাইনরিটিদের খুব বেশি উপকার করেনি। ইটস আ ভেরি গুড, মানে সাধারণ সংখ্যালঘু মানুষের, সাধারণ, হ্যাঁ, কারণ দেখুন এটা সংখ্যালঘুদেরই জন্য, এর মধ্যে অন্য কার কি হচ্ছে ওটা দেখার ব্যাপারই নেই। সাধারণ সংখ্যালঘু মানুষ না, স্পেসিফিক সাধারণ মুসলিমদের জন্য, কারণ এর প্রপার্টিটাই তো মুসলিমদের, একদম ঠিক আছে। তো এইটা ভালো প্রশ্ন যে এত সম্পত্তি আছে ওয়াকফের, কিন্তু মুসলিমরা তাহলে অ্যাভারেজ বলতে দ্বিধা নেই একটু পিছিয়ে কেন আছে? এই সম্পত্তিগুলো কি দিয়ে কি তাদের এডুকেশন করিয়ে বিরাট লেভেলে নিয়ে যাওয়া যেত না? এটা কিন্তু খুব সুন্দর। সেলিমদা, আমার দুটো স্পেসিফিক প্রশ্ন আপনার কাছে আছে, তার মধ্যে একটা এখানে করব, সেটা হচ্ছে গিয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট এই আইন পাশ করতে গিয়ে, মানে বিলটা পাশ করাতে গিয়ে যে যুক্তিগুলো দিয়েছে পার্লামেন্টে, কেন্দ্রীয়
স্বরাষ্ট্রমন্ত্রীও বলেছেন, কিরেন রিজিজুও বলেছেন। আমার বক্তব্য হচ্ছে যে এই যে আইনটা পাশ করতে গিয়ে তারা যে যুক্তি দিয়েছেন, তারা বলছেন যে এই ওয়াকফ বোর্ডের বা ওয়াকফ সম্পত্তির যে লাভ, যেটা সাধারণ মানুষের পাওয়া উচিত, মুসলিম জনতার পাওয়া উচিত, সাধারণ একেবারে গরিব দরিদ্র পরিবারগুলোর পাওয়া উচিত, তারা সেটা পাচ্ছেন না। এবং কিছু সংখ্যক মুষ্টিমেয় মানুষ এই ওয়াকফ প্রপার্টি, বেশিরভাগ ওয়াকফ প্রপার্টি কিছু মুষ্টিমেয় মানুষ তারা দখল করে রেখেছেন। আপনি কি এটার সঙ্গে কতটা সহমত? এই বিষয়টাকে কিভাবে দেখছেন? কিছুটা ঠিক, কিছুটা ভুল। আমি আপনাকে বললাম যে সাধারণ মুসলিম জনগণ তার হয়তো বেনিফিট পাচ্ছে না, কিন্তু সেটা দেখতে বাধ্য করার জন্য আইনটা আনা যেতে পারে। কিন্তু তাতে আমি বলতে পারি না তোমার ঘরে আমি অন্য ধর্মের 3 জন লোককে রাখতে পারি, যেটা সুপ্রিম কোর্ট কালকে বলেছে। আমি ওভারঅল আমি তোমার অধিকার খর্ব না করে মাসের বেনিফিট আমি দেখতে যাব। যেমন রাজ্য সরকার ঠিক করছে কি না করছে তা দেখার জন্য রাষ্ট্রপতি আছে, সুপ্রিম কোর্ট আছে, কিন্তু রাজ্য সরকারকে ফেলে দিয়ে আমি দেখতে পারি না, বিকজ সেটাও একটা সংবিধান মতে সেই সরকার তৈরি হয়েছে, বা একজন রাজ্য সরকার একটা কর্পোরেশনকে ফেলে দিতে পারে না। ঠিক সেরকম ওইখানে তখন উদ্দেশ্যটা নিয়ে প্রশ্ন এসে যায়, এবং সুপ্রিম কোর্টে ওটা আমি যা দেখলাম আর্গুমেন্ট, যে এই যে প্রশ্নটা করছে যে আমি মানে ওই রিলিজিয়নের বাইরের লোককে ওই বোর্ডে ঢুকিয়ে দিয়ে তোমার স্বার্থ রাখবো, এই অধিকারটা আছে কিনা। তোমার ঠিকঠাক হচ্ছে না, তার জন্য মিনিস্ট্রি আছে, এবং মাইনরিটি মিনিস্টার নট নেসেসারি যে মাইনরিটি হতে হবে, সেখানে কিন্তু যে কম্পিটেন্ট মিনিস্টার সেই হবে। কিন্তু সেই মিনিস্টারের এই ক্ষমতাটা থাকাটা অনধিকার প্রবেশ হয়ে যাবে, যে তার বাড়িতে আমার নিজের লোক ঢুকিয়ে বলবো বাড়ির মেনটেনেন্স ঠিক হচ্ছে কিনা। তা নয়, ওই বাড়ির ভিতর থেকে যোগ্য লোককে ঢুকিয়ে বসাতে হবে। ওই জায়গাটা একটা মেজর ফ্লজ বলতে পারি, যেটা নিয়ে সুপ্রিম কোর্টেও চর্চা চলছে, এবং জাস্টিস খান্না ওটাতে প্রশ্ন করেছে। তাহলে কি অন্য ধর্মের কাঠামোর মধ্যে আর একজনকে অন্য ধর্মের লোককে ঢোকানো যাবে? এই জায়গাটা আমার মনে হচ্ছে ভীষণ উইক জায়গা। এবং তখন দেখুন, প্রচুর আলাপ আলোচনার পর তো আইনটা তৈরি হয়েছে। তখন মনে হয় সেই আলাপ আলোচনায় কি এই বিষয়টা আসেনি, বা আসলে সেই বিষয়টাকে কি গুরুত্ব দেওয়া হয়নি, বা গুরুত্ব দেওয়া হলে সেই বিষয়টার জন্য এরকম কেন করা হলো না। মানে এত বড় মানে ইস্যুর মধ্যে এত কাঁচা কাজ কি করে হলো? এটা না করেও কিন্তু আইনটা আনা যেত, যেটা আপনাকে বললাম যে বেশ কিছু ফ্লজ রয়েছে। কিন্তু এটা না খুব সিম্পল কাঁচা কাজ হয়ে গেছে, যেটা তখন এবার যেই আপনি একটা খুব, আমি ধরুন একজন লয়ার, আমি একজন বক্তব্য রাখছি, আমি যদি একজন খুব বেসিক লয়ে ভুল করি না, আমার টোটাল বক্তব্যটার উপরে আপনার কিন্তু একটা প্রশ্ন আসবে যে এনার নলেজের বা এনার উদ্দেশ্যটা কি কথাটা বলার জন্য। এবং এই প্রশ্নটাও সেলিমদা উঠেছে, সেটা হচ্ছে গিয়ে